সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের বায়োডাইভার্সিটি অ্যান্ড ইভোলিউশনের লেকচার 8 দিচ্ছি। আজকে তোমাদের টপিক হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি। তো এর আগের ক্লাসগুলো বেশ কয়েকটি ক্লাস আমি ইভোলিউশনের উপর নিয়েছি। আজকে তোমাদের বায়োডাইভার্সিটির উপর একটা ক্লাস নিচ্ছি। তো বায়োডাইভার্সিটির যে ইনিশিয়াল যে বিষয়গুলো ছিল, যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি সম্পর্কিত এর আগেও তোমাদের 2-3টি ক্লাস হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো ফলো করেছো এবং বই পড়েছো। তো আজকে আমরা জানবো যে লস অফ বায়োডাইভার্সিটি জিনিসটা কী এবং কী কারণে সাধারণত তোমাদের যে টপিকগুলো আছে, যে কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড এর ইম্প্যাক্টসটা কী হয়, এর ইফেক্টসটা কী, এর বায়োডাইভার্সিটি লস হলে তার কী ইফেক্ট পড়ে, এবং কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস, যে কী কারণে স্পিসিসের বিলুপ্তি হয়। তো লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস, আসলে জিনিসগুলো একটু প্যারালালি পড়া যায়, কারণ যেসব কারণে জীব বৈচিত্র্যের ধ্বংস হয়, প্রায় সিমিলার কারণেই দেখা যায় যে প্রজাতিরও সেসব একই কারণে তাদের বিলুপ্তি হয়। 1-2টি কারণ হয়তো একটু অন্যরকম থাকে। তো এই জিনিসগুলোকে আসলে আমরা একটু প্যারালাল করব। তো প্রথমে আমার জানা দরকার যে লস অফ বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি, যে জীব বৈচিত্র্য কীভাবে হারিয়ে যায় বা কীভাবে বিলুপ্ত হয়। তো আমরা জানি যে পৃথিবীর যে সমগ্র পৃথিবীর যে ভূতাত্ত্বিক অবস্থা বা তার যে জলবায়ুগত অবস্থা, সেটি সমগ্র পৃথিবীতে একরকম নয়। এটি আমার এই বায়োডাইভার্সিটি ক্লাস নয়, শুধু ইকোলজি ক্লাসও বারবার বলছি যে পৃথিবীকে তার অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং তার যে টপোগ্রাফিক যে রিজিয়নগুলো, সেগুলোর যে ক্লাইমেটিক অবস্থা, সেগুলো স্থানভেদে ভিন্ন ভিন্ন। তো পৃথিবীর এই বিভিন্ন অঞ্চলের কারণে তার বিভিন্ন নামকরণ হয়েছে। ট্রপিক্যাল, টেম্পারেট, টুন্ড্রা, সাবট্রপিক্যাল, সাবটেম্পারেট, এই যে নামকরণগুলো হয়েছে। তো এর নিশ্চয়ই কিছু কারণ আছে, যে সেসব এলাকার আবহাওয়া এবং জলবায়ুটা ভিন্ন ভিন্ন রকম। তার যে মাটির যে ভূমিরূপ, তার যে টেম্পারেচার, সেখানকার যে বৃষ্টিপাতের ধরন, সেগুলো ভিন্ন রকম। তো এইসব জিনিসের উপর ভিত্তি করে কোনো একটা এলাকার জীব প্রজাতির ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে, অ্যাবান্ডেন্স এবং ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো নির্ভর করে। তো জীব বৈচিত্র্য, তাহলে আমরা বুঝতে পারছি যে সারা পৃথিবীতে জীব বৈচিত্র্য সব জায়গায় একরকম নয়। স্থানভেদে কোথাও খুব রিচ, আবার কোথাও পোর। কোথাও দেখা যায় খুবই সমৃদ্ধ জীব বৈচিত্র্য আছে, আবার তার কোথাও খুব একটা সমৃদ্ধ নয় জীব বৈচিত্র্য। তো এই যে স্থানভেদে বিভিন্ন রকম হয়ে থাকে জীব বৈচিত্র্য, তার জন্য কতগুলো ফ্যাক্টর বা নিয়ামক কাজ করে থাকে। তো এই ফ্যাক্টর বা নিয়ামকগুলো সাধারণত এই জীব বৈচিত্র্যের অ্যাবান্ডেন্স এবং ডিস্ট্রিবিউশনের উপর বেশ প্রভাব বিস্তার করে। তো এই ফ্যাক্টর এবং নিয়ামকগুলো যেহেতু প্রভাব বিস্তার করে, তো সেইগুলো আমাদের একটু হলেও কিছু ধারণা থাকা দরকার। যেমন প্রথমেই বলা যায়, এই ফ্যাক্টরগুলোর মধ্যে একটি বড় ফ্যাক্টর হচ্ছে টপোগ্রাফি বা ভূতাত্ত্বিক যে অবস্থা, যেটাকে আমরা বলছি টপোগ্রাফি। টপোগ্রাফি একটি মেজর ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। তারপর আসে জিওলজিক্যাল এক্সটেন্ট অ্যান্ড এরিয়া। তারপরে 2 নম্বরে আমরা দিতে পারি জিওলজিক্যাল এক্সটেন্ট অ্যান্ড এরিয়া। এরপরে 3 নম্বরে আমরা দিতে পারি ক্লাইমেট। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা এখানে একটু বলতে চাই, কারণ যেহেতু এটা আমরা আজকে টপিকটা হচ্ছে আমাদের লস অফ বায়োডাইভার্সিটি। তো সেখানে যাওয়ার আগে আমার আসলে আগে জানতে হবে যে পৃথিবীর সমগ্র এলাকায় যে জীব বৈচিত্র্যগুলো আছে, এগুলো তো আসলে কিছু নিয়ামকের উপর ভিত্তি করেই পৃথিবীতে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, এবং তার অ্যাবান্ডেন্সও এই সমস্ত কিছু নিয়ামকের উপর নির্ভর করেই হয়ে থাকে। তো আমার সে সম্বন্ধে কিছুটা হলেও ধারণা থাকা দরকার। যেটা বলছিলাম যে টপোগ্রাফি বা ভূতাত্ত্বিক অবস্থা, তো এই নিয়ে যেহেতু আমি টেকটনিক প্লেট নিয়ে ক্লাস করিয়েছি এবং বলেছি যে সমগ্র পৃথিবীর এই প্লেটটা একসময় একসাথে ছিল, তারপর সেটা ভূ আন্দোলনের ফলে একসময় সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে বর্তমানে মহাদেশের সৃষ্টি হয়েছে।
তো এই যে মহাদেশগুলো আমরা আমাদের যা জ্ঞান আছে তা দ্বারাই আমরা দেখতে পাই, বা আমরা বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফি বা যে সমস্ত পরিবেশগত যে চ্যানেলগুলো আছে সেগুলোর মাধ্যমেও দেখতে পাই যে তাদের সবার যে মাটির অবস্থা বা তার যে ক্লাইমেটিক যে অবস্থা সেটা আসলে একরকম নয়। কোথাও খুব গরম বা কোথাও টেম্পারেচারটা হিউমিড কন্ডিশনটা কোথাও বেশি থাকে, কোথাও বৃষ্টিপাত বেশি হয়, যেমন অ্যামাজন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আবার দেখা যায় যে তুষারাচ্ছন্ন এলাকায় তুষারপাতের পরিমাণ বেশি কিন্তু বৃষ্টিপাত তেমন একটা হয় না। আবার মরু এলাকায় বৃষ্টিপাত খুবই কম হয়, প্রায় 25 সেন্টিমিটারের কাছাকাছি, সারা বছর বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার বা তার কাছাকাছি এরকম। ফলে সেসব এলাকার অ্যারিড কন্ডিশন একটা বিরাজ করে। তারপর ভূমিরূপগুলো দেখা যায় যে কোথাও উঁচু নিচু পাহাড়ি এলাকা আছে, আবার কোথাও সমতল ভূমির পরিমাণ বেশি, আবার কোথাও দেখা যায় যে বালুময় মৃত্তিকা। তাহলে ভূতাত্ত্বিক এই যে অবস্থার যে ভেরিয়েশন এর কারণে পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীকুলের যে পার্থক্য সৃষ্টি হয়, সেটা একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে এই জীববৈচিত্র্যের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আবার আসা যায় যে আমার জিওলজিক্যাল এক্সটেন্ট অ্যান্ড এরিয়া। জিওলজিক্যাল এক্সটেন্ট অ্যান্ড এরিয়ার ক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু জায়গা আছে যেগুলো স্বভাবতই প্রজাতি বান্ধব, যেমন কোনো নদী তীরবর্তী এলাকা বা গ্রীষ্মমণ্ডলীয় এলাকা। এই এলাকাগুলো আসলে কিন্তু প্রজাতি বান্ধব, যেমন এই সমস্ত জায়গার লাইট, টেম্পারেচার, হিট, তারপরে তোমার যে বৃষ্টিপাত, যে রেইনফল হয় বা সব কিছু, তার যে অক্ষাংশ দ্রাঘিমাংশে তার যে অবস্থান এবং তার যে সোলার রেডিয়েন্ট যেটা আসে, যে সানলাইট আসে, সেটা সব কিছু মিলিয়ে তার যে সামগ্রিক যে অবস্থাটা সেটা কিন্তু একটা জীব বসবাসের জন্য খুবই অনুকূল পরিবেশ। তো সেই এরিয়াটা আসলে কিন্তু আমি তাহলে কী বলবো যে একটা চরম সুন্দর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আবার যেসব এলাকার ওয়েদার খুব কুল, ঠান্ডা, বরফ আচ্ছাদিত, তুষারপাত বেশি হয়, সেখানে কিন্তু প্রজাতি বৈচিত্র্য আমরা কম দেখতে পাই। আবার বললাম যে ক্লাইমেটের কথাটা কিন্তু টপোগ্রাফির সাথেই চলে আসে। আমরা বলেছিলাম যে বিষুবরেখা থেকে যত উত্তর এবং দক্ষিণে আমরা যেতে থাকবো তত সানলাইট কিন্তু তির্যকভাবে পড়তে থাকবে এবং তত সূর্যের টেম্পারেচারের তীব্রতা তত কমতে থাকবে এবং টেম্পারেচার ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তো টেম্পারেচার হ্রাস পাওয়ার সাথে সাথে কিন্তু তার উপর জলবায়ুর একটা অনেক বড় প্রভাব পড়ে এবং এর সাথে তোমার জীববৈচিত্র্যের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এগুলো তো গেল আমার জীববৈচিত্র্যের ডিস্ট্রিবিউশন এবং অ্যাবান্ডেন্সের সামান্য কিছু তোমাদের আলোচনা করলাম, যে নিয়ামকগুলো সম্বন্ধে এটুকু সম্বন্ধে কিছু ধারণা থাকা দরকার। এরপরে আসা যাক যে আমার জীববৈচিত্র্যের বিলুপ্তি বলতে আসলে আমি কি বুঝি। সহজ ভাষায় বলতে গেলে কোনো এলাকার, কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে যে জীববৈচিত্র্য থাকে সেটাকে নিয়ে আমরা যদি একটা পড়াশোনা করে তার সম্বন্ধে যদি আমি একটা পুস্তক আকারে সেটা বের করি এবং 5 বছর পর যদি সেই পুস্তকটা নিয়ে আমি 5 বছর পরে সেখানকার সেই প্রজাতিগুলো নিয়ে আমি আবার কাজ করি এবং তার একটা পাবলিকেশন বের করি এবং এই 2 পাবলিকেশনের মধ্যে যদি আমি একটা কম্পেয়ার করি, আমরা নিজেরাই যদি একটা কম্পেয়ার করি, দেখা যাবে যে হয় সেখান থেকে কিছু প্রজাতির সংখ্যা চিরতরে হারিয়ে গেছে বা কিছু প্রজাতির সংখ্যা বিপদের সম্মুখীন বা হুমকির সম্মুখীন, এই যে একটা অবস্থার সৃষ্টি হবে, এটাকে সাধারণত আসলে বলা হয়ে থাকে যে জীববৈচিত্র্য আমার বিলুপ্তির মুখে বা জীববৈচিত্র্যের যে বিলুপ্তির প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। তাহলে কোনো এলাকার জীববৈচিত্র্য যদি হারিয়ে যায় বা কমে যেতে থাকে, তাদের সংখ্যা হ্রাস পেতে থাকে, তাহলে সেটাকে আসলে বলা হয়ে থাকে লস অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের বিলুপ্তি। তো এই জীববৈচিত্র্যের বিলুপ্তি কিন্তু আবার আমরা কাউন্ট করতে পারি বা হিসাব করতে পারি বা অনুমান করতে পারি যে এই হারে জীববৈচিত্র্যের বিলুপ্তি হচ্ছে, সেটা সামনের 100-200 বছর বা 700-800 বছর পর বা আরও বেশি বছর পর, 1000 বছর পর সেটার কি অবস্থা হবে। তো এইভাবে আমরা এটার একটা অনুমান করতে পারি। তো সেটা 3 ভাবে করা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা আমাদের পূর্ববর্তী যে আমি যেটা বললাম যে রেকর্ড থাকে, যে কোনো এলাকার উদ্ভিদের নিয়ে পড়াশোনা করলে সেটা একটা লিপিবদ্ধ রেকর্ড আকারে থাকে, যে সেখানে কি পরিমাণ উদ্ভিদ বা প্রাণীকুল আছে তার একটা সংরক্ষিত একটা তালিকা থাকে। সেই তালিকার সাথে যদি আমি কম্পেয়ার করি যে বিগত বছরগুলোর সাথে বর্তমান বছরে সেই তালিকা মিলছে কিনা, তাহলে সেখান থেকে একটা হিসাব করে পাওয়া যায় যে কি পরিমাণ
প্রজাতি হারিয়ে যাচ্ছে। সাধারণত একসময় দেখা গেছিল যে ফসিলের উপর গবেষণা করে দেখা গেছে যে সাধারণত 200 বছরের মধ্যে একটি স্তন্যপায়ী প্রজাতি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় গত শতাব্দীতেই প্রায় 20টি স্তন্যপায়ী প্রজাতির মতো প্রাণী স্তন্যপায়ী প্রজাতি হারিয়ে গেছে, এবং পাখিদের মধ্যে এই বিলুপ্তির হার অনেক বেশি। আবার আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাসস্থান, জীবের বাসস্থান কী হারে কমে যাচ্ছে তার উপর ভিত্তি করেও এই জীব বৈচিত্র্যের যে লস সেটাকে আমরা কাউন্ট করতে পারি। যেমন কোনো একটি নির্দিষ্ট প্রজাতির বাসস্থান যদি 90% পর্যন্ত কমে যায়, তাহলে আমরা ধরে নেব যে তার হারিয়ে যাওয়ার সম্ভাবনা 50% হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে সামনের এই বাসস্থানের পরিমাণের উপর ভিত্তি করে দেখা যায় যে পৃথিবীতে যে হারে জীবের বাসস্থান কমে যাচ্ছে, যে বিভিন্ন বন্য প্রজাতি, বন্য উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান কমে যাওয়া থেকে অনুমান করা হচ্ছে যে সামনের 25 বছরে এই সমস্ত ওয়াইল্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলসের জন্য প্রায় 2 থেকে 25% পর্যন্ত বিলুপ্তির সম্ভাবনা আছে, এবং এটি পরোক্ষ কারণের চাইতে প্রায় 1000 থেকে 10,000 গুণ বড় একটি কারণ। তো এখন আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে থ্রেটেন্ড ট্যাক্সা। সেটা হচ্ছে থ্রেটেন্ড ট্যাক্সা পদ্ধতি। থ্রেটেন্ড ট্যাক্সাটা কি? হুমকির সম্মুখীন যে সমস্ত প্রজাতি, থ্রেটেন্ড ট্যাক্সা সাধারণত আইইউসিএন রেড ডাটা লিস্ট বা রেড ডাটা বুক করে থাকে। রেড ডাটা বুকের মধ্যে তারা একটা লিস্ট করে থাকে যে কোন সমস্ত উদ্ভিদ বা প্রাণীর হারিয়ে যাওয়ার মানে বিপদাপন্ন তারা মানে থ্রেটেন্ড, হুমকির সম্মুখীন হয়ে গেছে। তো সেই সমস্ত তালিকা থেকে কিন্তু আমরা একটা অনুমান করতে পারি যে এই জীবগুলো কবে নাগাদ টোটালি বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন 1986 থেকে 1990 সাল পর্যন্ত যে তালিকা আছে সেটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তো দেখা যায় যে সেখানে প্রায় 30% প্রাণী আছে 1986 থেকে 1990 পর্যন্ত যে রেড ডাটা লিস্ট আছে, সেখানে 30% প্রাণীদেরকে উল্লেখ করা হয়েছে যারা বিলুপ্ত হয়ে যাবে, এবং এই লিস্ট অনুযায়ী 163 প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। এবং ধারণা করা হচ্ছে যে এই হারে যদি হতে থাকে তাহলে 100 থেকে 200 বছরের মধ্যে বর্তমানে যে পরিমাণ স্তন্যপায়ী প্রাণী এবং পাখি আছে তাদের অর্ধেক বিলুপ্ত হয়ে যেতে পারে, এবং আগামী 3000 বছরের মধ্যে পৃথিবীতে বর্তমানে আমরা অনুমান করি যে প্রায় 2600 প্রজাতির উদ্ভিদের মানে বড় বৃক্ষ আছে তার অর্ধেক বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এখন আসা যাক যে আমার লস অফ বায়োডাইভার্সিটির কজটা কি, কজগুলো কি কি কারণে এই বায়োডাইভার্সিটির লস হয়ে থাকে। তো সেই কারণগুলোর মধ্যে প্রথমেই আসবে, এই কারণগুলোকে আসলে দুটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ইকোলজিক্যাল কজ আর একটা হচ্ছে ম্যানমেড কজ, মানুষের দ্বারা কি কি কারণ আছে। তা ধারণা করা হয় যে আজ থেকে 138 মিলিয়ন বছর পূর্বে, আজ থেকে 138 মিলিয়ন বছর পূর্বে একটি বড় ধরনের চেঞ্জ হয়েছিল পৃথিবীতে, যখন হিউজ সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে গেছিল। তারপরে আবার নতুন করে বিলুপ্ত হওয়ার পর যে অবশিষ্টাংশ ছিল সেগুলো আবার নতুন করে বর্তমান অবস্থায় এসছে। দেখুন তারাও তো আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখন এই যে 138 মিলিয়ন বছর পূর্বের সময়কার পর থেকে, নতুনভাবে আবির্ভাবের পর থেকে বর্তমান সময়ের এই যে জীব বৈচিত্র্যগুলো কিভাবে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই কারণটাই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি, যে কি কি কারণে সাধারণত বায়োডাইভার্সিটি লস হয়ে থাকে। তো প্রথমে আমি বললাম যে লসটাকে আসলে দুই ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইকোলজিক্যাল কজ আর একটা হচ্ছে ম্যানমেড কজ। তো ইকোলজিক্যাল কজ যেটা, তো আমি বলছি কি কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি। তো আরেকটা কথা এখানে বলে নেই যে এক্সটিংক্ট স্পিসিস, এটা কি, যে প্রজাতির বিলুপ্তটা কি, এক্সটিংশন অফ স্পিসিস, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ
এক্সটিংশন অফ স্পিসিস। এটা বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা একসাথে যে কজটা করব, কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস, এই দুইটা জিনিস আমরা প্যারালালি দেখতে পাবো। তো হোয়াট ইজ এক্সটিংশন অফ স্পিসিস? প্রজাতির বিলুপ্তি কি? কোনো প্রজাতি আমরা জানি একটা ইন্ডিভিজুয়াল প্রজাতি। প্রজাতি হচ্ছে যারা নিজেদের মধ্যে যৌন মিলনের সক্ষম এবং তাদের থেকে উর্বর সন্তান পাওয়া যায়, তারাই হচ্ছে প্রজাতি। এখন এমন যদি কোনো একটা অবস্থা হয় যে ওই নির্দিষ্ট একটি প্রজাতির আর কোনো বংশধর থাকলো না যেখান থেকে উর্বর সন্তান উৎপাদন করা সম্ভব, তখন সেটাকে আমরা বলবো যে সেই প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। যে যেখান থেকে আর সন্তান উৎপাদন করা সম্ভব নয় এমন যদি একটা প্রজাতির অবস্থা হয়, তখন সেটাকে আমরা বলবো যে সেই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে। তো এটাকেই বলা হয় এক্সটিংশন অফ স্পিসিস। তো এখন তোমাদের সিলেবাসে দুইটা কজ আছে, একটা হচ্ছে কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি, একটা হচ্ছে কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি, আরেকটা হচ্ছে কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস। কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস, এই দুইটা জিনিস কিন্তু আসলে প্যারালালি পড়ানো যায়। এখন আসে যাক যে এই কজগুলোর মধ্যে প্রথমেই আসছে ইকোলজিক্যাল কজ। ইকোলজিক্যাল কজ, তো ইকোলজিক্যাল কজটা আসছে প্রথমে। এখন আমি তোমাদের বারবার পপুলেশন কি, কমিউনিটি কি, এই যে সংজ্ঞাগুলো বহুবার দিয়েছি। তো যেহেতু লস অফ বায়োডাইভার্সিটিতে আমরা পপুলেশন শব্দটা ইউজ করব, কারণ আর পপুলেশন কি নিয়ে হয়? পপুলেশন কিন্তু প্রজাতি নিয়েই হয়, যে একটি নির্দিষ্ট প্রজাতি দলবদ্ধভাবে যখন বসবাস করে তখন আমরা বলি তাকে পপুলেশন। আবার অনেকগুলো পপুলেশন মিলিয়ে হয় কিন্তু একটা জীব সম্প্রদায় বা কমিউনিটি। তো এই পপুলেশন নিয়ে যখন বলবো, লস অফ বায়োডাইভার্সিটির ক্ষেত্রে আসবে পপুলেশনের কথা, আর এক্সটিংশন অফ স্পিসিসের ক্ষেত্রে আসবে স্পিসিসের কথা। তো যখন পপুলেশন তো স্পিসিস ছাড়া হতে পারে না, তো আবার স্পিসিস ও পপুলেশন ছাড়া থাকতে পারে না। তো সুতরাং এই দুটো আসলে একই সাথে বলা যায়, এবং দুটোকে পরীক্ষার খাতায় তোমরা যখন পড়বে তোমাদের পড়ার সুবিধার জন্য আমি দুটোকে একসাথে বলছি। তো ইকোলজিক্যাল কজের প্রথমেই আসছে পপুলেশনের বিস্তৃতি এবং তার অবস্থান, ভৌগোলিক অবস্থান। যে পপুলেশনটা যদি অনেক দীর্ঘ জায়গা নিয়ে বিস্তৃত থাকে তাহলে কিন্তু সেটা তোমার সহজে বিলুপ্ত হয় না, আর পপুলেশন যদি অল্প জায়গায় থাকে তাহলে সেটা সহজে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে? যদি একটা বিস্তৃত জায়গায় থাকে তাহলে তার ছড়িয়ে ছিটিয়ে যদি সে থাকে একটা বিস্তৃত জায়গায়, তাহলে কিন্তু তার বংশধররা মানে খুব বেশি একটা হুমকির সম্মুখীন হয় না। কিন্তু তারা যদি একটা ছোট্ট গণ্ডির মধ্যে থাকে তখনই কিন্তু তারা বেশি হুমকির সম্মুখীন হয় এবং তারা বেশি মাত্রায় বিভিন্ন কারণে তারা বিলুপ্তির সম্মুখীন হয় বেশি। তো এই ক্ষেত্রে আরেকটা কথা আসে যে গুচ্ছ বা ক্লাস্টার শব্দটা এই ক্ষেত্রে চলে আসে এই পপুলেশনের বিস্তৃতির ক্ষেত্রে। তো যারা ক্লাস্টার অবস্থায় থাকে, যারা গুচ্ছ অবস্থায় থাকে, তারা সাধারণত বেশি হুমকির সম্মুখীন হয় এই বিলুপ্তির ক্ষেত্রে। যেরকম তোমাদের বলতে পারি একটা উদাহরণ হিসেবে, যে কোনো দেশের দ্বীপে এবং দেশে, কোনো একটি দেশের ভৌগোলিক এলাকা এবং তার দ্বীপ অঞ্চল, এই দুটার মধ্যে যদি আমরা তাকাই, দেখা যাবে যে দ্বীপ অঞ্চলে অনেক এন্ডেমিক উদ্ভিদ এবং প্রাণী থাকে যারা ভৌগোলিক এলাকায় সেভাবে বিস্তৃত থাকে না। তো এই এন্ডেমিক উদ্ভিদ এবং প্রাণীগুলো সেই একটি নির্দিষ্ট জায়গায় গুচ্ছাকারে থাকে, এবং তারা কিন্তু মানুষের কারণে হোক, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোক, নানান কারণে তারা যে প্রতিযোগিতার সম্মুখীন হয়, যে হুমকির সম্মুখীন হয়, তার ফলে তাদের বিলুপ্তির হার বেশি হয়। এক্ষেত্রে একটা কথা বলা যায় যে ওরিয়েন্টাল অঞ্চলের যে প্রাণী ভূগোল এলাকা, সেখানে আমরা দেখে থাকি যে সেখানে কালো বানর, সিংহরেজি বানর, ওরাংওটাং, তারপরে তোমার মণিপুরি কোয়েল, কালো ভাল্লুক, এগুলো কিন্তু, তারপরে যে গাঙ্গেয় ডলফিন, এগুলো ওখানকার এন্ডেমিক প্রাণী। সেগুলো যদি কোনো কারণে সেখান থেকে বিলুপ্ত হয়ে যায় তাদেরকে কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়, এবং এরা এন্ডেমিক বলে একটা জায়গায় গুচ্ছ অবস্থায় থাকে।
এবং এই গুচ্ছাকার প্রাণীদের বিলুপ্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইকোলজিক্যাল কারণের আরেকটা কারণ আছে প্রাণীর আকার এবং খাদ্য শৃঙ্খলে এর অবস্থান। এই জিনিসটা তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে, যে প্রাণীর আকার যত বড় তার বিলুপ্ত হবার সম্ভাবনা তত বেশি, এবং খাদ্য শৃঙ্খলে যার অবস্থান যত উপরে বাট একদম শীর্ষে যার অবস্থান তারও কিন্তু বিলুপ্ত হবার সম্ভাবনা তত বেশি, কারণ সে নিচের জিনিসগুলোর উপর খুব বেশি মাত্রায় নির্ভরশীল। নিচের দিককার কোনো একটা শৃঙ্খল, খাদ্য শৃঙ্খলের নিচের দিককার কোনো একটা শৃঙ্খল যদি হারিয়ে যায় তাহলে তার প্রভাব কিন্তু একদম উপরের যে নিয়ে আছে, যে একদম টপে যে আছে তার উপর সবচেয়ে বেশি পড়ে, এবং তার দৈহিক আকার এত সবচেয়ে বেশি, যে টপে থাকে তার দৈহিক আকার যেহেতু অনেক বড়, তার পরিবেশের থাকে টিকে থাকার জন্য তার লড়াইটা অনেক বেশি, তার খাদ্যের উপর সে অনেক বেশি মাত্রায় নির্ভর থাকে, এজন্য তার বিলুপ্তির হবার সম্ভাবনাও থাকে অনেক বেশি। এরপরে আসা যাক পরিবেশের বিভিন্ন নিয়ামকের উঠানামা। পরিবেশের আমি যে নিয়ামকগুলোর কথা তোমাদের বললাম সেই নিয়ামকগুলো কিন্তু আদি এবং অকৃত্রিমভাবে একই রকম থাকছে না, যেটা আমরা বিভিন্ন আলোচনায় তোমাদের বলেছি যে পরিবেশের এই নিয়ামকগুলো কিন্তু বর্তমান বিভিন্ন কারণে চেঞ্জ হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যেটা তোমরা পড়ছো। এই নিয়ামকগুলো চেঞ্জ হচ্ছে, এই নিয়ামকগুলো চেঞ্জ হওয়ার ফলে তার প্রভাব কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী যে জীবগুলো আছে, যে উদ্ভিদ, জীব বলতে এখানে যে উদ্ভিদ এবং প্রাণীগুলো আছে উভয়ের উপর পড়ছে, ফলে উভয়ের জন্য সেখানে টিকে থাকাটা হুমকির জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। এরপর আসা যাক পরিবেশীয় চাপ। পরিবেশীয় চাপটা কি? যখন একটি ছোট পপুলেশন, তারা ধীরে ধীরে, যদি ধরি একটা ছোট পপুলেশন, পরিবেশীয় চাপটা কি? যখন একটা ছোট পপুলেশন বিভিন্ন কারণে তারা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, সংকুচিত হতে থাকলে তাদের মধ্যে হেটারোজাইগোসিটি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, এবং ইনব্রিডিংয়ের ফলে তাদের মধ্যে যে ভেরিয়াস যে মাল্টিপল যে চরিত্রগুলো সেগুলো তারা হারাতে থাকে, এবং তাদের মধ্যে হোমোজাইগোসিটি বৃদ্ধি পেতে থাকে। এর ফলে তারা রোগ প্রতিরোধের মতো ক্ষমতা, যেটা সাধারণ ক্ষমতা বেঁচে থাকার জন্য, সেটা থেকে শুরু করে যে একটা বিশেষ ক্ষমতা, যেগুলো পরিবেশের সাথে টিকে থাকার জন্য যে বিবর্তনের ক্ষমতা, সেই বিশেষ ক্ষমতাগুলো তারা হারাতে থাকে। ফলে এই ধরনের পরিবেশীয় চাপেও কিন্তু পরিবেশ থেকে জীববৈচিত্র্য হারাতে থাকে। আবার কি থাকে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, হিমবাহ। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা, শুধুমাত্র ওয়াইল্ড অ্যানিমেল বা প্ল্যান্ট নয়, মানুষেরও অনেক সভ্যতা কিন্তু হারিয়ে গেছে। যেমন ইতালির পম্পে এভাবে হারিয়ে গেছে, পম্পে একটা নগরী ছিল। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ছাই চাপা পড়ে অনেক বিস্তীর্ণ এলাকার উদ্ভিদ এবং প্রাণীকুলের জীববৈচিত্র্য হারিয়ে যেতে পারে। তারপরে ভূমিকম্পের ফলে, ভূমিকম্প এবং ভূমিধস প্যারালাল একটা জিনিস, এগুলোর ফলে সমগ্র জিনিস মাটির নিচে ডেবে গিয়ে বা উলট পালট হয়ে অনেক জীববৈচিত্র্য হারিয়ে যায়। এরপর আসে দাবানল। এই যে অস্ট্রেলিয়ার যে দাবানল তোমরা দেখতে পাচ্ছ, বা আমেরিকার যে দাবানলগুলো হচ্ছে, এর ফলে, বা অ্যামাজনের যে দাবানল হলো, সেগুলোর কথা বলছে যে কয়েকশো বছরেও এই ক্ষতিটা পূরণ হবে না। তো এই কয়েকশো বছরের যে ক্ষতি পূরণ হবে না, সেটা বলতে কি ক্ষতি বোঝানো হচ্ছে? তার সব কিছুর ক্ষতি হচ্ছে। তার সয়েলের যে ফার্টাইল লেয়ার, সেখান থেকে শুরু করে তার যে উদ্ভিদ রাজির যে বৈচিত্র্য ছিল, তার যে প্রাণীকুল ছিল, তাদের বাসস্থানগুলো সহ নষ্ট হয়ে গেছে। সেগুলো যে হারিয়ে গেছে, সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব, যেটা বলছে যে সেটা কয়েকশো বছর লাগবে সেটাকে পুনরুদ্ধার করতে। তো এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু অনেক জীববৈচিত্র্য হারিয়ে যায়। আবার কি আছে? যুদ্ধ বিগ্রহ, বা আচ্ছা, যেটা আমি মানুষের কজের মধ্যে যাব। আর এছাড়াও আছে কি ইকোলজিক্যাল কজের মধ্যে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ যদিও ম্যানমেড একটা বড় কারণ ক্লাইমেট চেঞ্জ, তারপরেও এই ইকোলজিক্যাল কজের মধ্যে ক্লাইমেট চেঞ্জটাকে বলতে চাচ্ছি যে হারে সারা বিশ্বে কার্বন নিঃসরণ বাড়ছে, 1950 সালের পর থেকে আমরা এটাকে অধিক হারে র্যাপিডলি এটা বৃদ্ধি পেয়েছে। তো সেই হারে দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রায় প্রতি বছর 16 কোটি টন কার্বন ডাই অক্সাইড এবং প্রায় 12 কোটি টন নাইট্রিক অক্সাইড বাতাসে নিঃসরিত হচ্ছে। তো এগুলো, এই হিউজ অ্যামাউন্টের এই বিষাক্ত গ্যাসগুলো
বাতাসের নিঃসরণের ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে কি হচ্ছে, আমার টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা বলছি টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর ফলে কিন্তু কি হবে, আমার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে। এখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে কি হবে, অনেকগুলো দ্বীপ রাষ্ট্র কিন্তু তলিয়ে যেতে পারে। তো এই দ্বীপ রাষ্ট্রগুলো তলিয়ে গেলে আমি বললাম যে দ্বীপে কিন্তু অনেক ধরনের এন্ডেমিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস থাকে। তো এরা আমাদের পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এন্ডেমিক প্ল্যান্টস এবং অ্যানিমেলসগুলো, তাহলে আমি কি বললাম যে চিরতরে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এতক্ষণ আমি ইকোলজিক্যাল যে কজগুলো বললাম, সেই কজগুলো অবশ্যই লস অফ বায়োডাইভার্সিটি, কজ অফ লস অফ বায়োডাইভার্সিটির সাথে যেমন সম্পৃক্ত, ঠিক তেমনি একইভাবে কজ অফ এক্সটিনশন অফ স্পিসিসের সাথেও জড়িত। কারণ কোনো পপুলেশন হারিয়ে যাওয়া মানে কোনো পপুলেশনের অন্তর্গত প্রজাতি হারিয়ে যাওয়া। তো একই কথা সেখানে। এরপরে আসা যাক ম্যানমেড কজ, যে মানুষের কি কি কারণে আসলে পরিবেশ থেকে এই জীববৈচিত্র্যের সংখ্যা এত অধিক হারে কমে যাচ্ছে। তো 4টি প্রধান কারণকে FAO এবং WHO দায়ী করেছে। সেই 4টি প্রধান কারণের মধ্যে আছে অত্যধিক মাত্রায় আহরণ, তারপর হচ্ছে বাসস্থান ধ্বংস করা, তারপরে হলো গিয়ে অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধি, এবং অত্যধিক মাত্রায় গবাদি পশুর চারণ। তো বাসস্থান ধ্বংস, তো আমি তোমাদের একটা পড়ানোর সময় একটা বলেছি যে লস অফ বায়োডাইভার্সিটি কাউন্ট করা যায় কিন্তু এই বাসস্থান ধ্বংসের পরিমাণ দ্বারা। তো বাসস্থান ধ্বংস কিন্তু একটা অনেক বড় কারণ এই জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার কারণে। অনেক পাখি হারিয়ে যাচ্ছে শুধুমাত্র তার বাসা না থাকার কারণে। এখন কিন্তু প্রকৃতি প্রেমীরা কি করছে, গাছে কৃত্রিম পাখির বাসা বানিয়ে দিচ্ছে, যাতে তারা তাদের বাসস্থান ফিরে পেয়ে তারা তাদের প্রজনন করতে পারে। তো এই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রকৃতি প্রেমীরা আর্টিফিশিয়ালি পাখির বাসা বানিয়ে গাছে গাছে রাখছে। তো বাসস্থান যখন থাকে না, তখন কিন্তু অনেক পাখি প্রজননের অভাবে প্রজনন করতে না পেরে, ডিম পাড়তে না পেরে, তার বংশধর সৃষ্টি করতে না পেরে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো মানুষ দেখা যাচ্ছে যে ব্যাপক হারে এই যে উদ্ভিদ এবং প্রাণীকে তাদের বাসস্থান ধ্বংস করে তাদেরকে এই যে জীববৈচিত্র্য বিলুপ্ত করছে বা ধ্বংস করে ফেলছে। যেমন অনেক ওয়াইল্ড প্রজাতি প্ল্যান্টসের ক্ষেত্রে হারিয়ে গেছে, ঠিক তেমনি অনেক প্রাণীও তাদের বাসস্থান হারিয়ে আজকে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এরপর আসা যাচ্ছে অতিমাত্রায় আহরণ বা এক্সপ্লয়টেশন। মানুষের এক্সপ্লয়টেশন, অতিমাত্রায় আহরণ। অতিমাত্রায় আহরণের জন্য একটা চুক্তিও স্বাক্ষর রয়েছে, যার দ্বারা অতিমাত্রায় আহরণটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই চুক্তির দ্বারা, যার দ্বারা বলা হচ্ছে যে বড় আকারের কচ্ছপ এবং গুই সাপের চামড়া সমগ্র বিশ্বে এটাকে কালেকশন করা স্টপ করতে বলা হয়েছে, না তো তারা কিন্তু চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। তো মানুষের অত্যধিক লোভের কারণে অতিমাত্রায় এই সমস্ত প্রাণী বা উদ্ভিদ, যেমন উদ্ভিদের ক্ষেত্রে বলা যায় যে লেবাননে একসময় 5 লক্ষ হেক্টর জমিতে শুধু সিডার গাছ ছিল। শুধু সিডার গাছ ছিল লেবাননে 5 লক্ষ হেক্টর জমিতে, কিন্তু অতিরিক্ত আহরণের ফলে সেটা এখন অল্প একটু জায়গায় সেটা সীমাবদ্ধ আকারে আছে। সিডার গাছের যে বনভূমি সেটা একটা অল্প জায়গায় আছে। যেমন সুমাত্রা এবং জাভা দ্বীপের যে গন্ডার, সেটা দেখার জন্য একসময় মানুষ সেখানে টুরিস্টের ব্যাপক সমাগম হতো, কিন্তু এখন সেখানে খুঁজে পাওয়া যায় না সেই গন্ডারগুলোকে। মানুষের অতিরিক্ত তাদেরকে মেরে ফেলার কারণে তারা এখন প্রায় বিলুপ্তির সম্মুখীন। তাহলে কি গেল যে আমার অতিরিক্ত তাদের বাসস্থান ধ্বংস, এক্সপ্লয়টেশন বা অতিমাত্রায় আহরণ। এখন আসে পশুচারণ। পশুচারণের ফলে কিন্তু বহুবিধ ক্ষতি হয়। অতিমাত্রায় পশুচারণের ফলে যেমন মাটির ফার্টাইল উপরের লেয়ারটা চলে যায়, ঠিক তেমনি একইভাবে সেখানে যে প্ল্যান্টসের যে ওয়াইল্ড ভ্যারাইটিসগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু অতিমাত্রায় পশুচারণের ফলে ল্যান্ডটা আসলে ব্যারেন হয়ে যায়, মানে উন্মুক্ত হয়ে সেটা একটা অনুর্বর একটা জমিতে পরিণত হয়। তো এইরকমভাবেও কিন্তু প্রচুর আমাদের লস হচ্ছে, শুধু সয়েলের না, লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড এক্সটেনশন অফ স্পিসিসও হচ্ছে। এরপর আসা যাক জনসংখ্যার চাপ। এখন জনসংখ্যার চাপের সাথে অনেকগুলো বিষয় এখানে রিলেটেড।
জনসংখ্যার চাপের সাথে এখানে আসে যখন অতিরিক্ত জনসংখ্যা, যেমন দেখা যাচ্ছে আমরা বলছি যে পৃথিবীর জনসংখ্যা এখন 700 কোটিরও বেশি, যেটা জনসংখ্যার একটা ক্লাসে আমি ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম যে পৃথিবীর জনসংখ্যাটা কী হারে বাড়ছে। তো এখন পৃথিবীর জনসংখ্যা 700 কোটির বেশি। বাংলাদেশে 1950 সালে জনসংখ্যা ছিল 5 কোটি, বর্তমানে 16 কোটির বেশি। তাহলে হিউজ জনসংখ্যা বাড়ছে, কিন্তু জমি বাড়ছে না। তো এই জনসংখ্যাগুলো, এই অত্যধিক মানুষগুলো তো একটা চাপ দিবে। সেই চাপটা কোথায় পড়ছে? সেই অল্প জমির উপর, অল্প উদ্ভিদ এবং প্রাণীকুলের উপর যে পড়ছে, সমস্ত বাস্তু সংস্থানের উপর যে পড়ছে। তো প্রথমেই যেটা হবে, প্রথমে এই বাসস্থানের জন্য এবং কৃষি ভূমি সম্প্রসারণের জন্য ব্যাপক হারে আমার বৃক্ষ নিধন হয়ে যাবে। তো বৃক্ষ নিধন হয়ে যাওয়া এবং অনেক ল্যান্ড যখন অকুপাইড হয়ে যাবে, যে স্কুল, কলেজ, বাড়ি, ঘর, মিল কারখানা দ্বারা, তখন কিন্তু অটোমেটিক্যালি অনেক উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান চলে যাবে, তাদের জায়গাটা কমে আসবে। আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা আমি যেটা তোমাদের বলেছিলাম ইকোলজিক্যাল কজের মধ্যে, সেখানে একটা কথা বলা হয়নি যে 2007 সালে যখন সিডর হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের সুন্দরবনের প্রায় 27% বনভূমি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র 2007 সালের সিডরে। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের একটা রিচ সোর্স বায়োডাইভার্সিটির। সেটা শুধুমাত্র বাংলাদেশের বায়োডাইভার্সিটির সোর্সই না, এটা মানুষকে, দক্ষিণাঞ্চলের মানুষকে বহুবিধ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। যত ঝড় ঝঞ্ঝা আসে সবগুলো থেকে মানুষকে সেটা রক্ষা করে। প্রথম ঝাপটাটা কিন্তু সেখানেই আসে। তারপরে সমুদ্রের যে ওয়াটারের যে টেম্পারেচার, সেটাকে পর্যন্ত এই সুন্দরবনের বনভূমিটা নিয়ন্ত্রণ করে। এখন সেখানে হাই লেভেলের যে বড় যে বৃক্ষ, তার ভ্যারাইটি আছে প্রায় 334টার মতো। এছাড়া শ্যাওলার তো বা শৈবালের ভ্যারাইটি আছে অসংখ্য, প্রাণীকুলের ভ্যারাইটি আছে অসংখ্য, পক্ষী, সরীসৃপ, তারা অনেক ধরনের রিচ একটা সোর্স সুন্দরবন। তো যেটা বলছিলাম যে মানুষের কারণে কিভাবে আসলে ওই যে অত্যধিক জনসংখ্যা বায়োডাইভার্সিটির ওপর প্রভাব ফেলে। তো এরপরে দেখা যায় যে যখন এগুলো বর্ধিত হলো, তার বাসস্থান কমে গেল। এখন কৃষি ভূমি আমি নিয়ে নিলাম, সেখানে আমি দেখা যাচ্ছে যে চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে সার, কীটনাশক এবং আগাছানাশক ইউজ করা হয়। তো প্রচুর পরিমাণে যখন সার, কীটনাশক এবং আগাছানাশক ইউজ করা হয়, তো এগুলো কিন্তু পরোক্ষভাবে আবার ওয়াশ আউট হয়ে পানিতে যেয়ে পড়ে। পানিতে যেয়ে পড়ার পরে সেখানে যে জীববৈচিত্র্যগুলো আছে সেগুলোর উপর ব্যাড ইম্প্যাক্ট পড়ে। যেমন ইউট্রফিকেশনের দ্বারা অনেক প্রজাতি সেখানে মারা যেতে পারে। আবার ডিডিটি বা ক্ষতিকর যে উপাদানগুলো আছে, সেগুলোর কলকারখানার যে বর্জ্যগুলো আছে, সেগুলোর দ্বারা অনেক প্রজাতি মারা যায়। তারপর আছে কি, মানুষ যখন দেখা যাচ্ছে যে কৃত্রিমভাবে জলাধারগুলোতে মৎস্য চাষ করে, তখন কিন্তু কি করে, কিছু কৃত্রিম মাছ ছাড়ে। এই কৃত্রিম মাছগুলো কিন্তু যে নেটিভ যে মাছগুলো থাকে সেগুলোকে কিন্তু খেয়ে ফেলে বা বাড়তে দেয় না, বেশিরভাগই খেয়ে ফেলে। ফলে আমাদের অনেক মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আজ থেকে 12 বছর আগে মাছ আহরণ করা হতো সারা পৃথিবীতে 2.2 মেট্রিক টন, 2.2 কোটি মেট্রিক টন। বর্তমানে সেটা করা হচ্ছে 12 কোটি মেট্রিক টন। তাহলে কি হারে মৎস্য সম্পদ আহরণ করা হচ্ছে এই অত্যধিক জনসংখ্যার চাপের জন্য। তারপরে আসা যাক যে আমরা তো এইভাবে চাপ ফেলছি জমির উপর, তারপরে বনভূমি ধ্বংস হচ্ছে। এছাড়াও আছে মানুষ কি করছে, পলিনেটর ধ্বংস করে ফেলছে। পলিনেটর ছাড়া কিন্তু পরাগায়ন সম্ভব নয়। এখন আমরা যদি ব্যাপক হারে গাছপালা সব ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু এই যে এবং অত্যধিক মাত্রায় কীটনাশক ব্যবহার করি, এই কীটনাশকগুলো কিন্তু যে প্রাকৃতিক যে পলিনেটরগুলো আছে এগুলোকে মেরে ফেলে। এই পলিনেটর যখন না থাকে, তখন কিন্তু পরাগায়নটা, প্রাকৃতিক পরাগায়নটা সেভাবে হতে পারে না, এবং উপকারী অনেক পোকামাকড় মারা যায়। তো ক্ষতিকর পোকার সাথে উপকারী পোকামাকড়ও মারা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক পলিনেটরগুলো মারা যায়। তো এইভাবেও আমরা অনেক প্রজাতিকে হারিয়ে ফেলি। এরপর আসা যাক আমরা কিন্তু বর্তমানে কি বলছি, জিন প্রকৌশলের মাধ্যমে অনেক নতুন প্রজাতির আবির্ভাব করছি। তো এই নতুন প্রজাতির আবির্ভাবের ফলে আমরা কৃষি জমিতে তাদের ব্যবহারই করছি, শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে না, প্রাণীর ক্ষেত্রেও আমরা অনেক ক্লোন করছি, উন্নত জাতের ভেড়া তৈরি করছি, ও মাছের ক্ষেত্রেও সেটা করছি। সব ক্ষেত্রেই আমরা হাইব্রিড একটা প্রযুক্তির
ব্যবহার আনতে চাচ্ছি। এই হাইব্রিড প্রযুক্তির ব্যবহারের ফলে কি হচ্ছে, আমাদের প্রাকৃতিক যে জিনের যে ভান্ডার বা জিন সোর্স, সেটা কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রাকৃতিক যে জিনের ভান্ডারগুলো আমাদের, সেগুলো ধীরে ধীরে কমে আসছে। তো এইভাবেও কিন্তু আমরা অনেক আমাদের স্পিসিস এবং পপুলেশনের যে আমাদের যিনি ইয়াগুলো লস অফ বায়োডাইভার্সিটি হচ্ছে এভাবে। এরপরে আসা যাক যে আমরা এক্সটিনশন অফ স্পিসিস ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম যে একই কারণগুলো আসলে লস অফ বায়োডাইভার্সিটি এবং এক্সটিনশন অফ স্পিসিসের ক্ষেত্রেও একই কথা বলা যায়, যে একইভাবে আসলে এরা হারিয়ে যাচ্ছে আমাদের পরিবেশ থেকে। এখন আসা যাক পরিবেশ দূষণ। আমি এখানে কয়েকটা উদাহরণ দিতে চাই যে কি হারে আসলে পরিবেশ দূষণ এই জীবের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দেখা যাচ্ছে যে আমেরিকায় যে পরিমাণ কীটনাশক এবং আগাছানাশক ইউজ করা হয় প্রত্যেক বছর, তাতে সেখানকার 10% যে একটা বার্ন পেঁচা বলে তাদের একটা ভ্যারাইটি আছে, পেঁচার একটা জাত আছে বার্ন পেঁচা, সেটা বিলুপ্ত হয়ে গেছে। এবং বায়ু দূষণ এবং পানি দূষণের কারণে পোল্যান্ডের প্রায় 43টি প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও প্রচুর পরিমাণে শিল্পায়নের কারণে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে এবং উত্তর আমেরিকার যে দেশগুলো আছে, উত্তর আমেরিকা এবং স্ক্যান্ডিনেভিয়ার, সেখানকার হ্রদ এবং জলাশয়গুলোতে অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে সেখানকার যে প্রাকৃতিক যে মাছগুলো ছিল সেগুলো মারা গেছে। এছাড়াও ক্রে ফিশ নামক একটা ফিশ আছে স্পেনে। এই ক্রে ফিশকে মারার জন্য এক ধরনের মেডিসিন প্রয়োগ করা হয়েছিল। এই মেডিসিন প্রয়োগ করা হয়েছিল ক্রে ফিশকে মারার জন্য, কিন্তু এর সাইড ইফেক্ট হিসেবে সেখানে প্রায় 30,000 প্রজাতির পাখি মারা গিয়েছিল। এছাড়াও প্রত্যেক বছর সমুদ্রে যে পরিমাণ দূষিত তেল পড়ে, তার দ্বারা প্রত্যেকটি সমুদ্র উপকূলবর্তী এলাকার দেশসমূহের যে জীবকুল আছে তাদের উপর একটি খুবই ক্ষতিকর ইম্প্যাক্ট পড়ে এবং বেশিরভাগই তারা হুমকির সম্মুখীন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্যাপক হারে মৎস্য আহরণের ফলে আমরা কিন্তু অনেক সময় অনেক জীবকে অকারণে মেরে ফেলি। যেমন দেখা যাচ্ছে আমরা জানি যে আমাদের মৎস্যের একটা বিরাট সোর্স হচ্ছে হালদা রিভার, হালদা নদী। এছাড়াও আমাদের প্রাকৃতিক যে মৎস্যের সোর্সগুলো আছে, যেমন হাকাডুকি হাওর বা টাঙ্গুয়ার হাওর, এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল সোর্স। তো এই সমস্ত হালদা নদী বা হালদা নদীতে আগে কিন্তু শুশুক ছিল, তো এই সমস্ত ক্ষেত্রে কচ্ছপ ছিল। এই সমস্ত জায়গায় যখন জেলেরা হিউজ অ্যামাউন্টে মাছ ধরতে চায় কোনো রেস্টলেসভাবে, তখন কিন্তু অনেক ধরনের পানির জলজীব এই জালের সাথে উঠে আসে এবং অনেকে সেগুলোকে পানিতে ফেলে না দিয়ে মেরে ফেলে। ফলে হচ্ছে কি, সেগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমাদের দেশের যমুনা নদীর যে শুশুক ছিল, সেটা কিন্তু এখন অনেক ব্যাপক হারে কমে গেছে, এখন আর দেখাই যায় না। কিন্তু একসময় এগুলোকে কিন্তু অনেক বেশি দেখা যেত, এই শুশুকগুলোকে। এগুলো কিন্তু এক ধরনের ডলফিন, যেগুলো সাধারণত স্বাদু পানিতে দেখা যায়, এগুলোকে আমরা শুশুক বলছি। ডলফিন এক ধরনের ডলফিনের প্রজাতি। তো এইভাবে আসলে আমি যে কজগুলো বললাম, ইকোলজিক্যাল এবং ম্যান মেড, এইভাবেই আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের লস অফ বায়োডাইভার্সিটি হচ্ছে। তো এই লস অফ বায়োডাইভার্সিটির ফলে তোমাদের আরেকটা টপিক আছে যে এর ক্ষতিকর প্রভাবটা কি, পরিবেশ এবং জীবের উপর এর ক্ষতিকর প্রভাব কি। তো ক্ষতিকর প্রভাব আসলে বলতে গেলে প্রথমেই আসে যে পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ প্রজাতি আছে সবগুলো থেকে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কি বেনিফিট পাবো সেটা জানতেই পারিনি। এখন পর্যন্ত সবগুলোকে আমরা স্টাডি করতে পারিনি যে সবগুলো থেকে আসলে আমরা কি কি ধরনের উপকারিতা পেতে পারি। তার আগেই যদি তারা বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের জ্ঞানের ভান্ডার অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটা হচ্ছে বেসিক কথা। শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে না, প্রাণীর ক্ষেত্রেও অনেক প্রাণী সম্বন্ধেই আমরা এখন পর্যন্ত টোটাল কিছুই জানি না। তার জিন বিন্যাস জানি না, তার টোটাল জিন নকশাটাই আমরা জানি না। সেখানে অনেক উপকারী জিন থাকতে পারে, যেগুলো দিয়ে অনেক দরকারি ওষুধ তৈরি করা যেতে পারে, অনেক গুরুত্বপূর্ণ প্রোটিন পাওয়া যেতে পারে, সেগুলো আমরা কিছুই জানি না। তারপরে আসা যাক যে এত যে হিউজ ভ্যারাইটির উদ্ভিদ আছে, তার আমাদের 90% খাদ্য আসে, দেখা যাচ্ছে 30 থেকে 35টি প্রজাতির উদ্ভিদ থেকে আমাদের 90 থেকে 95% খাদ্য আমরা সেখান থেকে কালেকশন করে থাকি। আমাদের দেশেই যদি আমরা তাকাই, দেখা যাচ্ছে যে 15 থেকে 30টা প্রজাতির মধ্যেই আমরা
আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকি। অথচ আমাদের দেশে কিন্তু প্রচুর ওয়াইল্ড ভ্যারাইটি আছে। এই ওয়াইল্ড ভ্যারাইটিগুলো সম্বন্ধে আমরা সেরকম কোনো স্টাডি করার সুযোগ পাচ্ছি না বা করিও না, এবং সেগুলো কিন্তু একসময় ধীরে ধীরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে লস অফ বায়োডাইভার্সিটির ফলে কী হবে, আমাদের এই জিন সম্পদটাই একসময় আমরা হারিয়ে ফেলতে পারি। এরপর আসে প্রাণীকুল। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশেই আমি বলছি যে প্রায় 27টি প্রজাতির প্রাণী বিপদের সম্মুখীন, এবং 39টি প্রজাতির প্রাণী বর্তমানে প্রায় হুমকির সম্মুখীন, এবং 19টি প্রজাতির প্রাণী অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। এখন আসা যাক যে মৎস্য সম্পদের ক্ষেত্রেও একই কথা বলা যায়, যে যদি এগুলো আমাদের ওয়াইল্ড ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কাজ করার আগেই যদি তারা হারিয়ে যায়, তাহলে তো আমরা তাদেরকে নিয়ে আর কোনো গবেষণা করতে পারবো না, কাজ করতে পারবো না। এরপরে আসা যাক আমাদের বনজ সম্পদ। বনজ সম্পদের ক্ষেত্রে একটা কথা বলার আছে, পৃথিবীতে আমরা দেখে থাকি, এক্ষেত্রে আমি সরল ভাষায় বলি যে 2 ধরনের কাঠ নিয়ে সমগ্র বিশ্বে ব্যবসা বাণিজ্য হয়। একটা হচ্ছে নরম কাঠ, আর একটা হচ্ছে শক্ত ধরনের কাঠ। নরম কাঠ যেটা কনিফার ধরনের কাঠ, যেটার মেইন সোর্স হচ্ছে আমেরিকা, কানাডা এবং রাশিয়া। এখান থেকে কনিফারের সোর্স সাপ্লাইটা আসে নরম কাঠের, যেটা কাগজের কারখানায় হিউজ অ্যামাউন্টে ব্যবহার করা হয়। আর শক্ত কাঠ বলতে আমরা বুঝি শাল, সেগুন, মেহগনি, এবং উত্তম কোয়ালিটির বেস্ট কোয়ালিটির এই কাঠগুলো আসে সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পাপুয়া নিউ গিনি থেকে। তো এই সমস্ত সোর্স যদি আমাদের কমে যায়, তাহলে এগুলো তো সম্পদ। এই সম্পদগুলো যদি আমরা অতিমাত্রায় ব্যবহারের ফলে বা লস অফ বায়োডাইভার্সিটির ফলে যদি আমরা এগুলো হারিয়ে ফেলি, তাহলে কী হবে, ক্ষতির সম্মুখীন তো আমরাই হব। এছাড়াও আসা যাক যে পরিবেশগত কী প্রভাব হবে। তো আমরা যে হারে কার্বন নিঃসরণ করছি, তার শোষণের একমাত্র ক্ষমতা যেহেতু আছে উদ্ভিদের। এখন উদ্ভিদে যদি পৃথিবী থেকে ক্রমান্বয়ে ধ্বংস হতে থাকে, তাহলে এটা শোষণ করাটা, এটাকে ধারণ করা পৃথিবীর জন্য কষ্টকর হয়ে যাবে। দেখা যাচ্ছে যে একটা উদ্ভিদকে যদি আমি ড্রাই অ্যাশে পরিণত করি, তার 50% আমি সেখানে কার্বন পাচ্ছি। তাহলে সেটা কি পরিমাণ কার্বন তার শরীরে সে অ্যাবজর্ব করে রাখে। তাহলে বোঝা যাচ্ছে যে বায়োডাইভার্সিটি লস হলে আমার বহুবিধ দিক থেকে আমার ক্ষতির সম্মুখীন হব। উদ্ভিদ, প্রাণী, জীবকুল, সমগ্র পৃথিবী একটা ক্ষতির সম্মুখীন হবে। এর প্রভাব পড়বে সমগ্র পরিবেশের উপর, বিশেষ করে ইকোসিস্টেমের উপরই এর প্রভাব বেশি পড়বে। তো আজকের ক্লাসে আমি তোমাদের যা বলতে চেয়েছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের লস অফ বায়োডাইভার্সিটি, এক্সটিংশন অফ স্পিসিস, কজেস অফ লস অফ বায়োডাইভার্সিটি, কজেস অফ এক্সটিংশন অফ স্পিসিস, এবং এর ফলে কি ইফেক্ট পড়ে হিউম্যান সোসাইটিতে হোক বা পরিবেশের উপর হোক, সেই নিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটির দ্বারা উপকৃত হয়েছো। তো তোমরা এই ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় একটু পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ জানাই আজকে শেষ করতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।